আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা দেখব তোমাদের চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির অনুশীলনীর 4 নম্বর সৃজনশীলটি। যারা যারা এই পর্যন্ত 1 থেকে 3 সৃজনশীল দেখোনি এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের অনুশীলনী সমাধান দেখো নাই, তারা অবশ্যই আমাদের ব্যবসা শিক্ষার প্লেলিস্টটি চেক করতে পারো। আর 1 থেকে 3-এর যেই প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায়ের, সেগুলোর উত্তর আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যারা যারা প্রথম এসেছো রানা স্টিচিং হোমে, এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তারপর বের হবে আশা করছি। শিক্ষার্থীরা, আমরা চলে যাব 4 নম্বর অঙ্ক। আমরা পুরো নামটি লিখি নেই, রাহা এন্ড ব্রাদার্স এর অঙ্ক। এখন এখানে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কিছু এন্ট্রি দেওয়া আছে, কিছু লেনদেন দেওয়া আছে। সেই লেনদেনগুলো থেকে আমাদের 3টি কোশ্চেন করা হয়েছে। লেনদেনগুলো আমরা পড়তে পারবো। যে ব্যবসায়ের মূলধন আনয়ন করা হয়েছে 2,50,000 টাকা। তারপর হচ্ছে পণ্য ক্রয়, বার্তা প্রাপ্তি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, তারপর হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি, যার ভিতরে 2016 সালে 50% রয়েছে। আজমূত্র বিক্রয়জনিত লাভ, আমদানি শুল্ক পরিশোধ, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, ব্যবসা হতে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়, বীমা সালামি, তারপর হচ্ছে শিক্ষানবিশ সালামি, এরপর হচ্ছে পুরাতন কম্পিউটার বিক্রয় করা হচ্ছে 10,000 টাকা, ঋণের সুদ প্রদান করা হচ্ছে 5,000 টাকা। আমাদের কতে কি বলা হয়েছে আমরা সেটা দেখবো। কতে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ নির্ণয় করো? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ যেই লেনদেনগুলো দিয়ে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা পেয়ে থাকি সেটা হচ্ছে মূলধন জাতীয়। তো কোন ব্যয়ের মাধ্যমে? আমি বলেছিলাম যে এর আগের অঙ্কগুলোতে সম্পদ ক্রয়জনিত যত ব্যয় রয়েছে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সো আমরা দেখবো ব্যবসায় মূলধন আনানো এটা মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যয় নয়। পণ্য ক্রয় তো আমরা রেগুলার করি, বার্তা প্রাপ্তি করি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা আমাদের সম্পদ ক্রয়ের সমতুল্য এবং এটা আমরা প্রতিবার কিনি না, বারংবার কিনি না। এই 4 লক্ষ টাকা আমরা এখানে লিখে দিব বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। এরপরে আমাদের রয়েছে হচ্ছে ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, কারণ ফ্রিজ আমরা বারংবার কিনি না, ফ্রিজ হচ্ছে আমাদের শুধুমাত্র যখন প্রয়োজন তখন কিনি, এবং এই ফ্রিজ ক্রয়ের মাধ্যমে ফ্রিজটি আমাদের দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করবে এবং অ্যামাউন্টটা কিন্তু বড়। সো 4 লক্ষ এবং 75,000 যোগ করলে 4,75,000 হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। অঙ্কগুলো করে রাখি এই জন্য যেন ভিডিওটা শর্ট হয়, না এতে 18, 20, 25 মিনিটের ভিডিও হয়ে যায়, যা এডিট করে আবার ছাড়তে গেলে আসলে মোবাইলের স্পেসের একটু সমস্যা হয়। তো তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো দেখো, চ্যানেলটাকে বেশি বেশি করে ভালোবাসো, তাহলে আমরা ইনশাল্লাহ একটা ভালো মোবাইল কিনতে পারবো, ভালো স্মার্ট বোর্ড কিনতে পারবো তোমাদের টাকায়। সো আশা করি আমরা বুঝাইতে পারছি। এরপরে আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার অঙ্কে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ ইন্ডিভিজুয়ালি নির্ণয় করবা, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ইন্ডিভিজুয়ালি নির্ণয় করবা। মুনাফা জাতীয় আয় ব্যয়ের সংজ্ঞা থেকে মুনাফা জাতীয় আয় ব্যয়ের লেনদেনগুলো তোমরা চিনো, অথবা তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া হয়েছে, সেই চার্ট দেখে তোমরা ভালোভাবে যদি পড়তে পারো, বুঝতে পারো, তাহলে অবভিয়াসলি মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ বের করতে পারবা। আরেকটা কথা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির সাথে মুনাফা জাতীয় আয়ের কিন্তু পার্থক্য আছে। আমি এর আগেও তোমাদের যখন বুঝাইছি তখন বলছি মুনাফা জাতীয় আয় শুধুমাত্র উক্ত বছরের হিসাবের, অর্থাৎ এখানে 2017 সালের হিসাবের করতেছে, 2017 সালের হিসাবে যা আসবে সেটাই শুধু মুনাফা জাতীয় আয়। যদি কোনো একটা এন্ট্রির মধ্যে অনেক টাকা দেওয়া আছে এবং বিগত বছরের কিছু কথাবার্তা বলা আছে যে এর মধ্যে 50% বিগত বছরের বা এর মধ্যে অগ্রিম 50% রয়েছে, এগুলো বাদ যাবে। শুধুমাত্র এক্সাক্ট ইয়ারটার যেই অংশটুকু আছে সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আমাদের মনে রাখতে হবে বিষয়টা। ব্যয়ের ক্ষেত্রে একই কথা। সো আমরা কথা না বাড়িয়ে আয়ের ক্ষেত্রে চলে যাব। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমরা নির্ণয় করবো ফার্স্টে। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমাদের যদি নির্ণয় করতে হয়, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয় আমাদের খুঁজতে হবে। আমরা একটু এই দিকে চলে আসি, মুনাফা জাতীয় আয় তাহলে স্পষ্ট বোঝা যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় আয়ের ভিতরে আছে বার্তা প্রাপ্তি। বার্তা প্রাপ্তি এটা আমাদের টাকা ব্যবসায় ঢুকে এবং আমরা যেহেতু বারংবার বার্তা পাই, ব্যবসায় লেনদেন করতে গেলে এই বার্তা পাই, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি এখানে আমাদের দেখতে হবে 40,000 টাকা আমরা প্রথম করে লিখেছি এবং 20,000 টাকা মাইনাস করছি। কেন বলছে? 2016 সালের 50%, এটা 2017 সালের হিসাব, ঠিক আছে? তো আমি বলেই দিলাম একটু আগে যে বিগত বছরটা মাইনাস হবে। তো 50% করছি, 40,000 50% করো 20,000 টাকা। তো 40,000 টাকা থেকে 20,000 টাকা কিন্তু বাদ যাবে এবং আমাদের 20,000 টাকা থাকবে। পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয় মনে রাখতে হবে সবসময়। পণ্য বিক্রয় যেহেতু আমরা বারংবার করি, সম্পদ বিক্রয় ক্রয় এগুলো মূলধন জাতীয়, কিন্তু পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মনে রাখবে যে সেটা অবশ্যই মুনাফা জাতীয়। শিক্ষানবিশ সালামি অবশ্যই মুনাফা জাতীয় আয়। শিক্ষানবিশ সালামি এখানে বলা আছে বিগত বছর 75%, তো 75% আমরা বাদ দিব, বাদ দিলে আমাদের 10,000 টাকা থাকতেছে। এই যে এন্ট্রিগুলো, এই এন্ট্রিগুলোর সামেশন হচ্ছে আমাদের 7,65,700 টাকা।
সো মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আমরা পেয়ে গেলাম 7,65,700 টাকা। যোগফলে যদি কোনো ধরনের ভুল থেকে থাকে, যোগফলে যদি কোনোভাবে কোনো কারণে সামহাও ভুল হয়ে যায়, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয় আমরা এখানে পাচ্ছি পণ্য ক্রয় 7 লক্ষ টাকা আমরা লিখলাম পণ্য ক্রয়। তারপর হচ্ছে আমদানি শুল্ক পরিশোধ, এটা মুনাফা জাতীয় ব্যয়। যতবার আমি আমদানি করব ততবার আমরা আমদানি শুল্ক পরিশোধ করব। প্রোডাক্ট যতবার আমরা আমদানি করব আমদানি শুল্ক পরিশোধ করব। এরপরে দেখো বিমা স্যালামি হচ্ছে 7,500 টাকা। বিমা স্যালামি কিন্তু ব্যয়, ঠিক আছে, বিমা করছো সেটার স্যালামি দিচ্ছ, এটা অবশ্যই তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় ব্যয়। ঋণের সুদ প্রদান, ঋণ গ্রহণ করেছিলে এখন ঋণের সুদ দিচ্ছ, এটাও মুনাফা জাতীয় ব্যয়, কারণ তোমার ঋণ শেষ না হওয়া পর্যন্ত এই সুদটা তোমার বারংবার মান্থলি বা তোমাকে কোয়ার্টারলি পরিশোধ করতে হতে পারে। সো আমাদের এই যে অ্যামাউন্টগুলো রয়েছে, এই অ্যামাউন্টের যোগফল হচ্ছে 7,17,000 টাকা, যেটা হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আশা করি এই অঙ্ক থেকে ক্ষয়ের যে অংশটুকু রয়েছে এখান থেকে তুমি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পেরেছো। নেক্সট ওয়ান আমরা গতে চলে যাব। মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ আমরা নির্ণয় করব। গ নাম্বারে বলা হয়েছিল মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ বের করতে। সো আমরা মূলধন জাতীয় প্রাপ্তিগুলো এখানে খুঁজবো। শুরুতে আমরা এখানে লিখছি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি দেখো উপরে তুমি লিখবা একের গ দিয়ে লিখে দিবা যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টাকা মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যবসায়ী মূলধন আনানো রয়েছে এখানে 2,50,000 টাকা। এরপরে রয়েছে ব্যাংক হতে ঋণ গ্রহণ। ব্যাংক থেকে তুমি বারংবার ঋণ গ্রহণ করো না, ব্যাংক থেকে তুমি তোমার প্রয়োজনে হয়তো যখন বড় একটা অ্যামাউন্ট ঋণ গ্রহণ করো, সো বড় অ্যামাউন্ট ঋণ গ্রহণ করার কারণে এটা অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তি। পুরাতন কম্পিউটার ক্রয়, পুরাতন কম্পিউটার ক্রয় হবে না, পুরাতন কম্পিউটার বিক্রয় হবে, ঠিক আছে। সো এখানে বিক্রয় লেখো, পুরাতন কম্পিউটার বিক্রয়। পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা, কারণ কম্পিউটার তুমি বারংবার বিক্রয় করো না, এটা তুমি প্রতিবার করো না। সো পুরাতন কম্পিউটার বিক্রয় হচ্ছে তোমার 10,000 টাকা, এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। এবার হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। দেখো মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে আছে কি কি আমরা দেখি। মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে আছে হচ্ছে খেয়াল করবে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা। তারপর হচ্ছে পণ্য বিক্রয়, ঠিক আছে। এরপর হচ্ছে শিক্ষানবিশ স্যালামি। এখন একটা জিনিস তুমি মনে রাখবা, সবসময় মনে রাখবা যে এই যে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটা তুমি প্রাপ্তিতে নিয়ে আসতে পারো, মুনাফা জাতীয় প্রাপ্তিতে নিয়ে আসতে পারো, কিন্তু এটা ভুল হবে। কারণ কি, মুনাফা জাতীয় প্রাপ্তি নয় এটা। মনে রাখবা কোনো যন্ত্রপাতি বা কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয়, অর্থাৎ প্রাপ্তি হচ্ছে তোমার জাস্ট কি তোমার ওই যে আসবাবপত্র বিক্রয়, সেটা হচ্ছে তোমার প্রাপ্তি। কিন্তু আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এটা অবশ্যই মনে রাখতে হবে মুনাফা জাতীয় আয়। সো এই কথাটা একটু মনে রেখো। সো এখানে কি রয়েছে, বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা, পণ্য বিক্রয় 7,30,000 টাকা, শিক্ষানবিশ স্যালামি 40,000 টাকা। দ্যাটস অল। সো আর কিছু কিন্তু নেই মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে, আর কিছু মুনাফা জাতীয় আয়ের ভিতরে, মুনাফা জাতীয় প্রাপ্তির ভিতরে আর কিছু নেই। সো আমরা কি করবো এখন, এই অ্যামাউন্টটা যোগ করছি, এই অ্যামাউন্টটা যোগ করে 3,10,000 টাকা পাইছি, আর এই যে অ্যামাউন্টটা আছে এটা যোগ করে আমরা 8,10,000 পাইছি। ওভারঅল যেহেতু আমাকে মোট মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করতে বলছি, আমি এটা লিখে এই দুটো যোগ করে দিব। সো এইটাই ছিল আমাদের বেসিক্যালি গ এবং আমাদের 4 নাম্বার প্রশ্নের উত্তরের সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট করে জানাবা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।